আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে এফিসির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব গুণগত রসায়নের উপরে। দ্রাব্যতার পাঠ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। দ্রাব্যতা সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদেরকে জানতে হবে দ্রবণ সম্পর্কে। দ্রবণ কি? দ্রবণ হচ্ছে দ্রব প্লাস দ্রাবক। দ্রব প্লাস দ্রাবক হচ্ছে দ্রবণ। মনে করো আমরা একটি শরবত তৈরি করব। শরবত তৈরি করার জন্য আমাদের কি কি দরকার? দরকার হচ্ছে চিনি এবং পানি। চিনি আর পানি। তো এই যে পানিটা হচ্ছে দ্রাবক, এবং এই যে চিনিটা হচ্ছে দ্রব। আর চিনি এবং পানির মিশ্রণের ফলে যে শরবত তৈরি হবে সেই শরবতটি হচ্ছে দ্রাবণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো দ্রবণ কি। চিনি এবং পানি মিশ্রণের ফলে যে শরবত তৈরি হবে সেই শরবতকে বলা হয় দ্রবণ, এবং যে চিনি আমরা ব্যবহার করব সেটাকে বলা হয় দ্রাবক, এবং যে পানি ব্যবহার করি আমরা সেই পানিকে বলা হয় দ্রাবক। আমাদের এইচএসসি লেভেলে যত ম্যাথ আছে পানির পরিমাণটা নির্দিষ্ট করে দেওয়া, সেটা হচ্ছে 100 গ্রাম পানি। 100 গ্রাম পানি, 100 গ্রাম পানিতে আমরা যে পরিমাণ দ্রবীভূত হওয়ার ক্ষমতা রাখে সেই পরিমাণ দ্রব্যকে বলা হয় দ্রাব্যতা। 100 গ্রাম পানিতে মনে করো সামথিং দ্রবীভূত হওয়ার ফলে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। 100 গ্রাম পানিতে কিছু পরিমাণ দ্রবীভূত হওয়ার ফলে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। 100 গ্রাম পানিতে যত গ্রাম দ্রবীভূত হওয়ার ফলে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি হয় সেই তত গ্রাম দ্রবকে বলা হয় দ্রাব্যতা। তত গ্রাম দ্রবকে বলা হয় কি? দ্রাব্যতা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দ্রবণ হচ্ছে 3 প্রকার। দ্রবণ কয় প্রকার? দ্রবণ হচ্ছে 3 প্রকার। একটি হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, একটি অসম্পৃক্ত দ্রবণ, এবং একটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। দ্রবণ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, একটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ, আর একটা হচ্ছে অসম্পৃক্ত অসম্পৃক্ত দ্রবণ। মনে করো একটা গ্লাসের ভিতরে আছে পানি। এখন গ্লাসের ভিতরে 100 গ্রাম পানি আছে। এটা একটা গ্লাসের মধ্যে 100 গ্রাম পানি আছে। সাপোজ মনে করো 100 গ্রাম দ্রাবক বা পানি আছে। এখন এই 100 গ্রাম দ্রাবকের মধ্যে আমরা চিনি দেব। তো মনে করো প্রথমে আমরা 5 গ্রাম চিনি দিলাম। 5 গ্রাম চিনি দেওয়ার ফলে চিনিটা ওই দ্রবণের মধ্যে মিশে গেল। তো এটা হচ্ছে একটা অসম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণের সংজ্ঞা কি? যতক্ষণ পর্যন্ত আমরা দ্রব্য দিতে থাকবো ততক্ষণ পর্যন্ত যদি ওই দ্রব্যটি মিশতে থাকে তাহলে সেই দ্রবণকে বলা হয় অসম্পৃক্ত দ্রবণ। কি বললাম? যতক্ষণ পর্যন্ত আমরা দ্রব্য দিতে থাকবো ততক্ষণ পর্যন্ত যদি উক্ত দ্রব্য ওই দ্রবণে মিশতে থাকে তাহলে এই দ্রবণকে বলা হয় অসম্পৃক্ত দ্রবণ। এখন মনে করো আমরা 5 গ্রাম দ্রব্য এর ভিতরে দিলাম, দেওয়ার ফলে দ্রব্যটি দ্রবণে মিশে গেল। তো এটা হচ্ছে একটা অসম্পৃক্ত দ্রবণ। এখন আমরা আরও 5 গ্রাম দ্রব্য অ্যাড করব। অ্যাড করার ফলেও আমরা দেখতেছি যে দ্রব্যটি দ্রবণে মিশে যাচ্ছে। তো আমরা বলবো যে এটাও একটি অসম্পৃক্ত দ্রবণ। যতক্ষণ মিশতে থাকবে ততক্ষণ পর্যন্ত অসম্পৃক্ত দ্রবণ। আরও 5 গ্রাম দ্রব্য অ্যাড করলাম, সেটাও ভালোভাবে স্বয়ংসম্পূর্ণভাবে পানিতে মিশে গেছে। তো এটাও একটি অসম্পৃক্ত দ্রবণ। যখন আমরা এতে আর 1 গ্রাম দ্রব্য অ্যাড করব তখন দেখতেছি যে দ্রব্যটি আর মিশতেছে না। দ্রব্যটি কি হচ্ছে? দ্রব্যটি তলায় অধক্ষিপ্ত হচ্ছে। কি বললাম? যতক্ষণ পর্যন্ত আমরা 15 গ্রাম দ্রব্য এই পানির ভিতরে দিয়েছি ততক্ষণ পর্যন্ত আমাদের উক্ত দ্রব্যটি পানিতে মিশতেছিল। কিন্তু যখন আমরা 1 গ্রাম দ্রব্য দিলাম তখন কিন্তু সেটা আর পানিতে মিশে নাই, সেটা হচ্ছে তলায় অধক্ষিপ্ত হয়েছে। যতক্ষণ পর্যন্ত মিশেছে, এই যে 15 গ্রাম পর্যন্ত পানিতে মিশতেছিল, এই 15 গ্রামই হচ্ছে আমাদের সম্পৃক্ত দ্রবণ, বা সম্পৃক্ত দ্রবণে হচ্ছে দ্রাব্যতা হচ্ছে 15। উক্ত পানিতে উক্ত তাপমাত্রায় দ্রাব্যতা 15, তার কারণে 15 গ্রাম দ্রব্য এই পানিতে স্বয়ংসম্পূর্ণভাবে মিশতেছিল। যতক্ষণ পর্যন্ত আমরা 14 গ্রাম দ্রব্য দিয়েছিলাম কিন্তু এখনও 1 গ্রাম দ্রব্য নেওয়ার ক্যাপাসিটি রাখতেছিল, কিন্তু আমরা কিন্তু এটা ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু সম্পৃক্ত হয়নি। কি বললাম?
যতক্ষণ পর্যন্ত আমরা 14 গ্রাম দ্রব্য পানিতে মিশিয়েছি ততক্ষণ পর্যন্ত সে এখনও আরও 1 গ্রাম দ্রব্য মিশানোর জন্য যে ক্ষমতা লাগে সে ক্ষমতাটা কিন্তু এর ছিল, পানির কিন্তু সে ক্যাপাসিটি ছিল যে আমি আরও 1 গ্রাম দ্রব্য বা আরও একজন লোককে আমি ভিতরে নিতে পারবো। যতক্ষণ পর্যন্ত আমরা 15 জন লোক বা 15 গ্রাম দ্রব্য ওতে দিয়েছি ততক্ষণ পর্যন্ত ওটা ফুল হয়ে গেছে, ও আর কারণ নেবে না। মনে করো একটা বাসের সিট আছে 15টা, ঠিক আছে, তাহলে ওই বাসের দ্রাব্যতা হচ্ছে 15। কি বললাম, একটা বাসের সিট আছে 15টা, তাহলে বাসের দ্রাব্যতা হচ্ছে 15। যতক্ষণ পর্যন্ত বাসে 14 জন লোক উঠবে ততক্ষণ পর্যন্ত বাসটি আছে অসম্পৃক্ত। যখন আমরা বাসে ফুল 15 জন লোক উঠে যাবে তখন বাসটা হবে সম্পৃক্ত। এবার তো বাস আর কাউকে নিতে পারবে না। যদি এখন কেউ উঠে সে যাবে কোথায়, সে যাবে বাসের ছাদে যাবে না, তো বাসের ছাদে যখন যাবে তখন সেটা হয়ে যাবে অতিরিক্ত। আশা করি ক্লিয়ার কিভাবে, এই যে শরবতের ভিতরে বা পানির ভিতরে যখন আমরা একটি দ্রব্য দেব, দ্রব্য যতক্ষণ পর্যন্ত লোক নিতে থাকবে ততক্ষণ পর্যন্ত সে হবে অসম্পৃক্ত। যখন সে ফুলফিল হয়ে যাবে, সে বলবে আমি আর কাউকে নিতে পারবো না, তখন সে হবে কি সম্পৃক্ত। এবং যখন আমরা জোর করে চাপাবো তখন সে কি করবে, নিচে অদক্ষিপ্ত করে দেবে, সেই অদক্ষিপ্ত অবস্থা হবে অতিরিক্ত। আই থিঙ্ক ক্লিয়ার। এখন আসো আমরা দেখি দ্রাব্যতা কি। দ্রাব্যতা অর্থ হচ্ছে দ্রবীভূত হওয়ার ক্ষমতা, মানে পানিতে ঠিক কি পরিমাণ দ্রবীভূত হতে পারে সেই পরিমাণটাকে বলা হয় দ্রব্যতা। অর্থাৎ বাসের সিট সংখ্যা, একটা বাসে 15টা সিট আছে, তো 15 হচ্ছে ওই বাসের দ্রাব্যতা। কোনো বড় বাস হলে সে সিট যদি 25 হয় তাহলে ওই বাসের সিট হবে, ওই বাসের দ্রাব্যতা হবে 25। এখন চলো আমরা কিছু ম্যাথ দেখব। তো ম্যাথ দেখা যাক। প্রথম ম্যাথ হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় KCl এর দ্রাব্যতা 35। কথাটির অর্থ কি? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় KCl এর দ্রাব্যতা 35, কথাটার অর্থ কি বা মিনিং কি, এটা আমাদের কাছে জানতে চেয়েছে। কি বলা হয়েছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় KCl এর দ্রাব্যতা হচ্ছে 35। মনে করো একটা বাস আছে, বাসে 35টা সিট আছে, ঠিক আছে, KCl এর দ্রাব্যতা হচ্ছে 35। এখন দ্রাব্যতা 35 মানে কি, মানে হচ্ছে দ্রব্য 35 গ্রাম দ্রব্য 100 গ্রাম পানিতে সুন্দর করে মিশতে পারে, তাই তো নাকি? বা 35 জন লোক 35 জন লোক একটি বাসে বসতে পারে, ঠিক আছে, বাসের ওজন হচ্ছে 100 গ্রাম মনে করতে পারো। তো মনে করো 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় KCl এর দ্রাব্যতা 35, অর্থাৎ 35 গ্রাম চিনি 100 গ্রাম পানিতে দ্রাবক হবে 100 গ্রাম পানিতে সুন্দর করে মিশতে পারে, অর্থাৎ সম্পৃক্ত দ্রবণ হবে 35 প্লাস 100 গ্রাম ইজ ইকুয়াল টু 135 গ্রাম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। মনে করো যে একটি বাস আছে, বাসের ওজন হচ্ছে 100 কেজি, আর ওতে 35 জন লোক বসতে পারে। 35 জন লোক বসার ফলে ওই 35 জন লোকের ওজন এবং 100 কেজি বাসের ওজন যখন আমরা যোগ করার ফলে উক্ত বাসের ইঞ্জিনের জন্য ওই ক্যাপাসিটিটা হচ্ছে পারফেক্ট। ওর থেকে যখন আমরা বেশি চাপ দেবো তখন বাসের চলতে গেলে কষ্ট হবে, তখন বাস কী করবে, লোকজন ছাদে ফাটা দেবে, তখন তো সেটা হয়ে যাবে অতিরিক্ত। এবার আসো, কক্ষ তাপমাত্রায় 60 গ্রাম ভরের একটি সম্পৃক্ত দ্রবণে 15 গ্রাম NaCl দ্রবীভূত থাকলে NaCl এর দ্রাব্যতা কত? কি বললো, কক্ষ তাপমাত্রায় 60 গ্রাম ভরের একটি সম্পৃক্ত দ্রবণ হচ্ছে 60 গ্রাম ভরের একটি সম্পৃক্ত দ্রবণে 15 গ্রাম NaCl দ্রবীভূত থাকলে, অর্থাৎ NaCl এর ভর কত, NaCl ইজ ইকুয়াল টু হচ্ছে 15 গ্রাম NaCl 60 গ্রামে সম্পৃক্ত দ্রবণ। মনে করো একটা পাত্রে যে শরবতটা হয়েছে সম্পৃক্ত দ্রবণ সেটা হচ্ছে 60 গ্রামের, এর ভিতরে 15 গ্রাম NaCl দেওয়া হয়েছে। তাহলে পানি ছিল কত, পানি বা দ্রাবক ছিল কত, দ্রাবক ছিল হচ্ছে তোমার 45 গ্রাম, অর্থাৎ দ্রাবক হবে 60 -
15 ইজ ইকুয়াল টু 45 গ্রাম। আচ্ছা, এখন দেখো বলা হয়েছে যে NaCl এর দ্রাব্যতা কত, NaCl এর দ্রাব্যতা কত। তো আমরা বলতে পারি যে 45 গ্রাম দ্রাবকে, দ্রব্য প্রয়োজন 45 গ্রাম দ্রাবককে, 45 গ্রাম দ্রাবককে বা 45 গ্রাম পানিকে যখন আমরা সম্পৃক্ত করব, সম্পৃক্ত করার জন্য আমাদের 15 গ্রাম NaCl দরকার। তো আমরা বলতে পারি যে 45 গ্রাম দ্রাবকে, 45 গ্রাম দ্রাবকে 15 গ্রাম দ্রব্য প্রয়োজন সম্পৃক্ত করার জন্য। অর্থাৎ 100 গ্রাম দ্রাবককে, 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করার জন্য 15 × 100 ভাগ 45 গ্রাম দ্রব্য প্রয়োজন, অর্থাৎ 33.33 গ্রাম দ্রব্য প্রয়োজন। কি বললাম ভাইরা? মনে করো 45 গ্রামের একটি দ্রাবক বা 45 গ্রাম পানিকে যখন আমরা সম্পৃক্ত দ্রবণে প্রস্তুত করতে চাইবো তখন আমাদের 15 গ্রাম দ্রব্য প্রয়োজন। কারণ দেওয়া আছে যে সম্পৃক্ত দ্রবণ হচ্ছে 60 গ্রাম, 60 গ্রাম যদি সম্পৃক্ত দ্রবণ হয় আর ওতে যদি আমাদের 15 গ্রাম দ্রব্য থাকে তাহলে দ্রাবক হবে 45 গ্রাম। তো বলা হয়েছে যে যখন আমরা 100 গ্রামের একটি দ্রবণ, 100 গ্রাম দ্রাবক তৈরি করতে যাব তখন আমাদের 33.33 গ্রামের দ্রব্য প্রয়োজন হবে। অর্থাৎ দ্রাব্যতা ইজ ইকুয়াল টু 33.33 গ্রাম। আশা করি তোমরা দ্রাব্যতা কি বিষয়টা বুঝতে পেরেছো। আজকের ক্লাস এই পর্যন্ত। সকলে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এফিসির পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নোমান। সবাইকে ধন্যবাদ।